আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আবারও সবাইকে শুভেচ্ছা। আমি আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে যার যার নিজের অবস্থানে ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি পড়াচ্ছিলাম ম্যাথ সেকেন্ড পেপার 10ম চ্যাপ্টার। আজকে তৃতীয় লেকচার দিতে যাচ্ছি। আজকে যে টপিকসটি পড়াবো সেটা হচ্ছে পরিমিতি ব্যবধান এবং ভেদাঙ্ক মূল হতে স্বাধীন এবং মাপনীর উপর নির্ভরশীল। আরও পড়াবো পরিমিতি ব্যবধান এবং ভেদাঙ্ক বিভেদাঙ্ক নির্ণয়। আগে দেখে আসি পরিমিতি ব্যবধান এবং ভেদাঙ্ক মূল হতে স্বাধীন এবং মাপনের উপর নির্ভরশীল সেই প্রমাণটা। ধরে নিলাম কোন তথ্য সেটের n সংখ্যক তথ্যমান x1 x2 x3 আপ টু xn। তাহলে ওই তথ্যমানের গড়কে প্রকাশ করা হবে x বার দ্বারা, আর x বার দ্বারা বোঝানো হয় তথ্যমানের সমষ্টিকে তথ্য মান দ্বারা ভাগ। তথ্য মান বলতে বোঝানো হয়েছে কতটি তথ্য আছে তার সংখ্যা, তা দ্বারা ভাগ, সেটাই n। যেহেতু n সংখ্যক উপাত্ত আগে বলেছি, তাহলে সেই n দ্বারা ভাগ। ভেদাঙ্ক নির্ণয় সূত্র হচ্ছে আমাদের সূত্র আমরা দিয়ে রাখছি, ভেদাঙ্ক নির্ণয় সূত্রটি লিখলাম। এখান থেকে ধরে নিলাম ডি একটি নতুন চলক। খেয়াল করি, এখানে x চলকের ভেদাঙ্ক নির্ণয় সূত্র এটা। তাহলে x চলক ছিল আমার পূর্বে, আমি একটা চলক নতুন করে ধরলাম যাকে বললাম d। তাহলে সেই নতুন চলক d এবং পুরাতন চলক x এর মাঝে কি সম্পর্ক, বা x চলক থেকে d চলকে কোন সূত্রের মাধ্যমে ট্রান্সফার হবো, যে সূত্রটাকে বলবো di equal to xi minus a divided by c। x চলকটি যখন চেঞ্জ হবে, যেমন xi লিখেছি আমি, হতে পারে সেটা x1, তাহলে x1 লিখলে এখানে d1 হবে, x2 লিখলে d2 হবে, x3 লিখলে d3 হবে, আপ টু এভাবে চলতে থাকবে। বাকি থাকলো আমার a এবং c। একে বলা হচ্ছে তোমার, একে বলা হয় মূল, আর সি কে বলা হয় মাপনী। হোয়াট ইজ মূল? মূলটা কি? মূলটা হচ্ছে, মূলটা খেয়াল করি, যে উপাত্ত বা যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর মধ্যম যে মানটি তাকে বলা হয় মূল। এখন বলতে পারো প্রিয় শিক্ষার্থীরা, যে উপাত্তগুলো যদি শ্রেণীতে বিন্যস্ত থেকে থাকে, শ্রেণীতে বিন্যস্ত থেকে থাকলে তার ক্ষেত্রে কোনটিকে মূল বলবো? তার ক্ষেত্রে মূল। খেয়াল করি, তার ক্ষেত্রে মূল বলবো আমরা, যেমন শ্রেণীতে বিন্যস্ত যেমন আছে, মনে করে নাও 11 হতে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35। যদি এমনটি হয়, আমি এক্ষেত্রে বিজোড় সংখ্যক শ্রেণী নিয়েছি। বিজোড় সংখ্যক শ্রেণী যদি হয়, তার ক্ষেত্রে মূল কোনটাকে বলবো? তার ক্ষেত্রে মূল বলবো সমসংখ্যক শ্রেণী নিচ থেকে এবং সমসংখ্যক শ্রেণী উপর থেকে বাদ দিলে মিডিলে যে শ্রেণীটা থাকবে সেই শ্রেণীর মধ্যমানটিকে বলা হবে মূল। এখন যে কোনো শ্রেণীর মধ্যমান কাকে বলে? যে কোনো শ্রেণীর মধ্যমান বলা হয় প্রত্যেকটা শ্রেণীর লোয়ার লিমিট এবং আপার লিমিটের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে ভাগফলকে বলা হয় ওই শ্রেণীর মধ্যমান।
তাহলে এই শ্রেণীর মধ্যমান ক্লিয়ার, বুঝতে পারছো? 11 এবং 15 যোগ করলে যা পাবো তাকে 2 দ্বারা ভাগ করলে পাবো এই শ্রেণীর মধ্যমান। অনুরূপভাবে এই শ্রেণীর মধ্যমান তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিট যোগ করলে যা পাবো তাকে বলা হবে ওই শ্রেণীর মধ্যমান, যা পাবো আমি 23। ইহাকে বলা হলো এই শ্রেণীর মধ্যমান, আর ইহাকে বলা হয় এই উপাত্তগুলোর বা এই শ্রেণীর মূল বলা হয়, টোটালদের মূল বলা হয়। ক্লিয়ার? মূল জানলাম। এখন বলতে পারো প্রিয় শিক্ষার্থীরা যে বিজোড় সংখ্যক শ্রেণী নিয়েছেন, যার কারণে মূল আমরা সমসংখ্যক শ্রেণী উপর থেকে এবং সমপরিমাণ শ্রেণীর সংখ্যা নিচ থেকে বাদ দেওয়ার পরে অবশিষ্ট শ্রেণীর মধ্যমানটিকে মূল বললাম। এমনটি যদি হয়, অর্থাৎ শ্রেণীর সংখ্যা যদি জোড় হয়ে যায়, সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, যেমন একটা শ্রেণী মুছে দিলাম, এই ক্ষেত্রে শ্রেণীর মূল কাকে বলবো? এই শ্রেণীর মূল বলবো। এবার আসবো, যেহেতু জোড় সংখ্যক শ্রেণী, সুতরাং জোড়কে 2 দ্বারা ভাগ করলে একটা ভাগফল পাওয়া যাবে, ভাগ করলে ভাগফল পাবো 2। এই দুইটা অর্থাৎ অর্ধেক শ্রেণীর সংখ্যা উপর থেকে বাদ দেওয়ার পরে পরবর্তী যে শ্রেণী, সেই শ্রেণীর মধ্যমানটিকেই মূল বলা হয়। তাহলে ক্লিয়ার? যদি শ্রেণীতে বিন্যস্ত থেকে থাকে তার ক্ষেত্রে মূল কাকে বলে জানলাম। যদি উপাত্তগুলো অশ্রেণীতে বিন্যস্ত থেকে থাকে তাহলে তার ক্ষেত্রে উপাত্ত জেনে আসছি কিভাবে। উপাত্তগুলোকে শ্রেণীর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পরে মধ্য যে মানটি, সেই মানটিকে বলবো আমরা মূল। দুই ক্ষেত্রে আমরা মূল ক্লিয়ার। এবার আসি, সিকে বলেছিলাম না, একে বলেছিলাম মূল, আর সি ছিল আমার মাপনী। তাহলে এবার 1 নম্বর এই সমীকরণটি যা ধরেছিলাম, নতুন যে চলক ধরেছিলাম পুরাতন চলকের সাথে, সেই চলকটি ধরে নেওয়া নতুন চলক এবং পুরাতন চলকের রিলেশন হতে আমি দুটি মান বের করে রাখলাম। যে মান দুটিকে, একটাকে xi, একটাকে x বার দ্বারা বের করলাম। এবার এই xi এবং x বার অর্থাৎ পুরাতন চলকের মানগুলো নতুন চলকে ট্রান্সফার হওয়ার জন্য এই 1 নম্বর সমীকরণে মানগুলো বসাচ্ছি। তাই লিখলাম 1 নম্বর হতে পাই। আসলে কি পেয়েছি? এই xi এবং x বারের মানগুলো এই 1 নম্বর সমীকরণে বসিয়েছি। মান বসানো সিম্পল, সবাই বুঝবা। এই আর এই কেটে যায়, কেটে যাওয়ার পর বাকি যা থাকে তার থেকে সি কমন নেওয়া যায়, বাট তারপর স্পেস ছিল, তাহলে বাইরে আসলে সি স্কয়ার হয়ে যাবে, সি স্কয়ার। এবার খেয়াল করে দেখি এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকুকে খেয়াল করে দেখি, যদি x চলকের ভেদাঙ্ক হিসাবে নামকরণ করা যায়, এই x এই ফরম্যাটটা, এই আকৃতিটি হুবহু এর সিমিলার। এর সিমিলার যদি হয় তাহলে এই ইহাকে যদি x চলকের ভেদাঙ্ক বলা যায়, তাহলে ইহাকে অনায়াসে আমি বলতে পারি d চলকের ভেদাঙ্ক। সমস্যা কারো? তাহলে একে বলতে পারি আমি d চলকের ভেদাঙ্ক। d চলকের ভেদাঙ্ক যদি হয় তাহলে এই c স্কয়ার থাকবে, বাকি টুকু বলতে পারি d চলকের ভেদাঙ্ক। এবার এই অংশটুকু খেয়াল করে দেখো, এই সমীকরণটি থেকে আমি এই সিদ্ধান্ত আসতে পারি, বা এই চলক থেকে এই সিদ্ধান্ত আমি উপনীত হতে পারি, যেখানে ডি চলকের ভেদাঙ্ককে আমি প্রকাশও করে দিলাম, যা লিখেছি আমি তা আমি বলেও দিলাম। সিগমা এক্স অর্থাৎ এক্স চলকের ভেদাঙ্ক যদি স্কয়ার দিই, আর সিগমা ডি শুধু মাপনী সি এর সাথে সম্পর্কিত, অর্থাৎ এর সমীকরণ থেকে বোঝা যায় যদি বর্গমূল করিও তাহলে সিগমা এক্স এবং সিগমা ডি সাথে একটা সি থেকে যায়, যাকে আমরা সি কে বলে আসছিলাম মাপনী। তাহলে এখান থেকে বলা যায়, সুতরাং বলতে পারি ভেদাঙ্ক ও পরিমিত ব্যবধান মূল হতে স্বাধীন, কিন্তু মাপনীর উপর নির্ভরশীল। ক্লিয়ার? এই প্রশ্নটা মাঝে মধ্যে আসে, তাই আমি তোমাদের উদ্দেশ্যে লিখে রাখলাম। তারপর যদি সমস্যা হয়, ফোন নাম্বার সবার আছে আমার কাছে, আমার নাম্বার তোমাদের কাছে আছে, ফোন দিবা, চেষ্টা করব আমার পক্ষ থেকে তোমাকে বোঝানোর। এবার আসবো আমরা অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয়। ক্লিয়ার?
অশ্রেণীকৃত তথ্যগুলো আমি জাস্ট তোমাদের বই থেকে প্রশ্নটা লিখেছি, তার ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয় করতে যাচ্ছি। ভেদাঙ্ক নির্ণয় সূত্র, ভেদাঙ্ক নির্ণয় সূত্র তাহলে এখান থেকে বলতে পারি দিস, ঠিক আছে? এখান থেকে বলতে পারি উপাত্তগুলো, যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলোকে ডিফাইন করা হয় এক্স আই দ্বারা, সেই এক্স আই লিখেছি। তার থেকে আমি নির্ণয় করে রাখছি এক্স আই স্কোয়ার, তার মানে এগুলোকে বর্গ করলে যা হয় সেই মানগুলো লিখে রাখছি এখানে। সামেশন ওভার এক্স আই তার মানে এদের সমষ্টি, সামেশন ওভার এক্স আই স্কোয়ার তার মানে এদের সমষ্টি। ক্লিয়ার? বেদাঙ্ক নির্ণয় সূত্র খেয়াল করে দেখো, বেদাঙ্ক নির্ণয় সূত্র ছিল দিস, আমি বেদাঙ্ক সূত্রের সাথে এর সাথে সদৃশ বা সিমিলার লিখি নাই, একটু ডিফারেন্স পার্থক্য লিখেছি। এন্ড পার্থক্যটা এর থেকে কিভাবে এটা হয় সেটা আমি দেখো ক্যালকুলেশন তোমাদের দেখিয়ে রাখছি কিভাবে হয়। এর মধ্য থেকে বেদাঙ্ক নির্ণয় সূত্র সামেশন ওভার এক্স আই মাইনাস এক্স বার স্কয়ার ডিভাইডেড বাই এন, তার মধ্যে থেকে উপরের অংশটুকু আমি লিখেছি আপাতত। এবার হোল স্কয়ারের সূত্রটা ভেঙেছি, হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখেছি জাস্ট। এই সামেশন ওভার এই যে এটাকে x বার, এটা সামেশন ওভার xi। এবার খেয়াল করে দেখো এখান থেকে লিখছি nx বার, এটা থেকে এটা লিখলাম কিভাবে আমরা জানি, খেয়াল করে দেখো x বার ইকুয়াল টু আমরা জানি সামেশন ওভার xi ডিভাইডেড বাই n, তাহলে অনায়াসে বলতে পারি সামেশন ওভার xi ইকুয়াল টু nx বার। সমস্যা কারো নাই? এবার আসি, বাকি থাকলো সামেশন ওভার x বার স্কয়ার, তার থেকে লিখেছি n বার স্কয়ার। কিভাবে লিখলাম? লিখে দেখো x বার স্কয়ার তার মানে বারের মানে গড়ের বর্গ, আর এখানে সামেশন ওভার x বার স্কয়ার তার মানে যতগুলো গড় আছে তাদের বর্গ। এখানে কতগুলো গড় হতে পারে, যেহেতু n সংখ্যক উপাত্ত সুতরাং n সংখ্যক গড় হতে পারে, তাই লিখব এত ইকুয়াল টু nx বার স্কয়ার। সমস্যা? তাই লিখলাম nx বার। এবার বীজগণিত ক্যালকুলেশন করেছি, সদৃশ রাশি ক্যালকুলেশন করে পেয়েছি। তার থেকে আবার খেয়াল করে দেখো এখান থেকে এই n লিখে দিয়েছি, আবার খেয়াল করে দেখো এখানে x বার যদি ইহা হয়ে থাকে x বার অর্থাৎ এইটুকু জানি ইহা, ঠিক আছে? অর্থাৎ এটা জানি x বার ইকুয়াল তো, তাহলে যদি সামেশন ওভার দেওয়া হয় সামেশন ওভার এর স্কয়ার দিই তাহলে পাওয়া যাবে দিস স্কয়ার। তার থেকে খেয়াল করে দেখো এই n লিখে দিয়েছি, এই সামেশন ওভার x বার স্কয়ার তাকে লিখেছি অর্থাৎ বারের স্কয়ার, বারকে প্রকাশ করা হয় কি দ্বারা? গড়কে প্রকাশ করা হয়, গড়কে প্রকাশ করা হয় সামেশন ওভার xi ডিভাইডেড বাই n। ঠিক আছে? হয়তো বুঝে আসে না। x বার ইকুয়াল টু কি জানি আমরা? সামেশন ওভার xi ডিভাইডেড বাই n, বোথ সাইডে যদি বর্গ করি অর্থাৎ x বার স্কয়ার ইকুয়াল টু বলতে পারি সামেশন ওভার xi ডিভাইডেড বাই n হোল স্কয়ার। তার মানে x বার স্কয়ার এর পরিবর্তে মানটি বসাতে পারি, সেটা x বার স্কয়ার এর পরিবর্তে মানটি বসাইছি এই মানটি। ক্লিয়ার? এবার খেয়াল করে দেখো এই সমীকরণের উভয় পক্ষকে যদি আমি এই n দ্বারা ভাগ করি, এই n দ্বারা ভাগ করে এখান থেকে তাহলে n টা এলিমিনেট হবে, এখানে নতুন করে একটা n আসবে, বামে n হবে, আর এই মানটি হচ্ছে খেয়াল করে দেখো যাহা সিগমা আছে, তাই লিখেছি সিগমা x বার স্কয়ার সিগমা x স্কয়ার ইকুয়াল টু দিস এত। অর্থাৎ কি হচ্ছে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র, অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয় সূত্র। সেই সূত্রটা জাস্ট লিখেছি, উপর থেকে মানগুলো বসে ভেদাঙ্ক নির্ণয় করেছি। পরিমিতি ব্যবধান ইকুয়াল টু জানি ভেদাঙ্কের বর্গমূল, তার থেকে নির্ণয় করলাম বিভেদাঙ্ক যাকে সিবি দ্বারা অর্থাৎ সেন্ট্রাল ভেরিয়েন্স বলা হয়, তার থেকে সিবি প্রকাশ করা হয় সংক্ষিপ্ত রূপ। আর বিভেদাঙ্ক ইকুয়াল টু সূত্র হচ্ছে পরিমিত ব্যবধান, এটা 6 না কিন্তু এটা হচ্ছে সিগমা, পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই গড় ইনটু 100%। জাস্ট মানগুলো বসে ক্যালকুলেশন করে নেবা, ইহাকে বলা হয় বিভেদাঙ্ক। এবার আমি বিভেদাঙ্ক দেখালাম, এবার চেষ্টা করি
এখন আমরা দেখতে যাচ্ছি শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে ভেদাঙ্ক, পরিমিতি ব্যবধান এবং বিভেদাঙ্ক নির্ণয়। শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের প্রশ্ন, জাস্ট তোমাদের বই থেকে উঠেছে। বয়স অর্থাৎ বছরে দেওয়া আছে, হুবহু যা আছে সেটাই লিখেছি। বছরে উল্লেখ করা। শ্রমিকের সংখ্যা অর্থাৎ মাঝে মধ্যে গণসংখ্যা লিখতে পারি, সমস্যা নেই। আর গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফআই দ্বারা। মধ্যবিন্দু, মধ্যবিন্দু প্রত্যেকটা শ্রেণীর, আমরা কিছুক্ষণ আগে বলে আসছি, প্রত্যেকটা শ্রেণীর আপার লিমিট এবং লোয়ার লিমিটকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে ভাগফলকে বলা হয় ওই শ্রেণীর মধ্যবিন্দু, তাই নির্ণয় করেছি। এফআই এক্সআই, ইহাকে এফআই ইহাকে এক্সআই, তাহলে এই দুটার গুণফল এখানে বসানো হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। আর এফআই এক্সআই স্কয়ার, এফআই এক্সআই আছে, তাকে আবার এক্সআই দ্বারা গুণ করলে তাহলে এফআই এক্সআই স্কয়ার হয়ে যায়, তাহলে এই দুটো গুণ করলে এখানে আবার আছে। বাকি এটাকে হোল স্কয়ার করে তাকে এটা দ্বারা গুণ করে লিখতে পারে এখানে। প্রত্যেকটাকে হোল স্কয়ার, তাকে তার সাথে হোল স্কয়ারকে এটা দ্বারা গুণ, তাহলে পাবা হোল স্কয়ার, তারপর এটা দ্বারা গুণ, এটা পাবা হোল স্কয়ার, তারপর এটা দ্বারা গুণ পাবা। সবগুলো পেয়ে যাওয়া। এবার নির্ণয় করলাম ভেদাঙ্ক। ভেদাঙ্ক নির্ণয় সূত্র আমরা জানি, আমরা ইতিপূর্বে ভেদাঙ্ক নির্ণয় সূত্র দেখে আসছি অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে। এবার আমরা অ্যাপ্লাই করতেছি শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয় সূত্র। শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে ভেদাঙ্ক ইকুয়াল টু, জানি ভেদাঙ্ককে প্রকাশ করা হয় সিগমা স্কয়ার দ্বারা, তাই লিখেছি ভেদাঙ্ক সিগমা স্কয়ার ব্র্যাকেটের মধ্যে লিখেছি। বাকিটুকু সূত্র যা জানি সেটুকু লিখেছি আমরা, তোমাদের শুরুতেই চ্যাপ্টার দেওয়া আছে ভেদাঙ্ক নির্ণয় সূত্র, দয়া করে দেখে নিবা। সূত্র লেখার পরে সূত্রতে মানগুলো জাস্ট বসিয়ে সেখান থেকে একটা ফলাফল নির্ণয় করেছি এবং ফলাফলটিকে বলা হয় ভেদাঙ্ক। ভেদাঙ্ক পেয়ে যাওয়ায়, যেহেতু প্রশ্ন করেছি পরিমিতি ব্যবধান পর্যন্ত নির্ণয়, তাহলে পরিমিতি ব্যবধান নির্ণয় করে নিবা। আর পরিমিতি ব্যবধান ইকুয়াল টু, জানি ভেদাঙ্ক যে সূত্রটি ছিল তাকে বর্গমূল করলে বা ভেদাঙ্কের রুট ওভারকেই তোমার পরিমিত ব্যবধান বলা হয়। তাই যে সূত্রটি ছিল তাকে রুট ওভার দিয়েছি, তাকে পরিমিতি ব্যবধান বলা হয়। পরিমিতি ব্যবধান যেহেতু ভেদাঙ্ককে সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এর বর্গমূল করলে তাহলে সিগমা হয়, তাই সিগমা দ্বারা প্রকাশ করেছি। সিগমা ইকুয়াল টু জাস্ট উপর থেকে জাস্ট মানগুলো বসিয়ে আমি ক্যালকুলেশন করে নিয়েছি, যাকে আমি যা পেয়েছি পরিমিতি ব্যবধান। আর এটা জানতে চাচ্ছি বিভেদাঙ্ক। ক্লিয়ার? তো বিভেদাঙ্কটা কি? বিভেদাঙ্কটাকে প্রকাশ করা হয় কোভ্যারিয়েন্স বলা হয় বা সেন্ট্রাল ভ্যারিয়েন্স বলা হয় বিভেদাঙ্ক, যার সংক্ষিপ্ত রূপ সিভি দ্বারা বোঝায়। বিভেদাঙ্ক হচ্ছে পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই গড় ইনটু 100%। পরিমিতি ব্যবধান, এটা আবার 6 ভেবো না, যে সিগমা ছিল না সে তো 6 এখানে গুলাই ফেলবা, এটা 6 লিখেছে না সিগমা লিখেছে স্যার গুলাই ফেলবা। 6 কিন্তু খেয়াল রাখবা 6 কিন্তু অর্থাৎ এই মাথা নামানো না, আর এই মাথা রাউন্ড নিচে নেমে আসছে। তাহলে সিগমা ডিভাইডেড বাই অর্থাৎ পরিমিতি ব্যবধান ডিভাইডেড বাই গড় ইনটু 100%। পরিমিতি ব্যবধান আগে নির্ণয় করেছি, আর গড়টা আমরা নির্ণয় করি না, এর মধ্যে গড় নির্ণয় করা নেই কিন্তু, তাই এর মধ্যে গড়টা আমি রাপে তোমাদের করে রাখছি। গড় এক্স বার, অর্থাৎ শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে গড় ইকুয়াল টু, জানি আমরা গড়কে ডিফাইন করা হয় এক্স বার দ্বারা, আর সেই এক্স বার ইকুয়াল টু সামেশন ওভার এফ আই এক্স আই ডিভাইডেড বাই ক্যাপিটাল লেটার এন। ক্লিয়ার? সামেশন ওভার এফ আই জানি, সরি সামেশন ওভার এফ আই এক্স আই জানি, আর ক্যাপিটাল লেটার এন সেটাও জানি। আমি বসে গড়টা নির্ণয় করে রাখছি, কারণ যে গড়টা ব্যবহার করব এর জন্য। ঠিক আছে? তাহলে সেটা নির্ণয় করলাম বিভেদাঙ্ক। অর্থাৎ বলতে পারি আজকে তোমাদের সেকেন্ড পেপার 10ম চ্যাপ্টারের প্রথম অংশ অর্থাৎ 10 এই চ্যাপ্টারটা আমি শেষ করলাম। আমি আগামী ক্লাসে 10B চ্যাপ্টার শেষ করব, বা শেষ করব না, শুরু করব 10B চ্যাপ্টারটা। সবাই ভালো থেকো, এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।